প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির ধারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করব তোমাদের বোর্ড বইয়ের 5 নং সৃজনশীল। দেখো, আমরা প্রশ্নটা একটু পড়ে নেই। জনাব খালেক শেখ 2017 সালের 1 জুলাই 1 লক্ষ টাকা, তার মানে এটা নগদ টাকা, 75,000 টাকার পণ্য, তার মানে এটা হচ্ছে মজুদ পণ্য, ঠিক আছে, নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা শুরু করছে। দুইটা জিনিস সে নিছে, ঠিক আছে। পিউ ট্রেডার্স নামে একটা ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। অন্যান্য আরও লেনদেন কী কী ছিল? জুলাই 4 তারিখে নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয় করছে। আসবাবপত্র ক্রয় করছে নগদ টাকা দিয়ে। 8 জুলাই ধারে 85,000 টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। আদেশ পাইছে, বিক্রয় করে নাই, তার মানে এটা কি না? লেনদেন না, ঠিক আছে। জুলাই 12 তারিখ নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো, ঠিক আছে, পণ্য ক্রয় করছে নগদ টাকায়। জুলাই 15 মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। দেখো, নিয়োগ করছে, বলে নাই যে তাকে বেতন দিছে, বলছে যে তোমার বেতন 15,000 টাকা করে, তুমি আমার এখানে জব করো। এখনও টাকার আদান প্রদান কিন্তু হয় নাই, বেতন টেতন দেয় নাই, এই ফ্যাস কিন্তু এখানে, এটাই মনে রাখবা। তার মানে এটাও লেনদেন নয়। 20 ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান করছে। এই যে মণিহারি ক্রয় করে 8,000 টাকা, ঘুরে বলছে আর কি, সহজে বলতে পারতো 8,000 টাকার মণিহারি ক্রয়, না বলে বলছে কি ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান করা হলো, ঠিক আছে, একই কথা। চেক দ্বারা বিক্রয় 80,000 টাকা, মানে চেকে বিক্রয় করছে, মানে টাকাটা ব্যাংকে পাইছে, নগদ টাকায় পায় নাই, ঠিক আছে। তারপরে 30 তারিখ বলছে মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা, মানে মালিক 5,750 টাকা ব্যবসা থেকে উত্তোলন করে নিয়ে গেছে, তার মানে ব্যবসার মালিকানা সত্ত্ব কমে গেছে, ঠিক আছে, নগদ টাকাও কমে গেছে, তার মানে উত্তোলন করছে। কেমন? এখন দেখো, ক লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ নির্ণয় করো। অবশ্যই পেয়ে গেছো 8 তারিখ আর 15 তারিখ। কেমন? পিউ ট্রেডার্সের জুলাই মাসের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবা, কারণ কি, যেটা বৃদ্ধি পাইছে বৃদ্ধি, হ্রাস পাইছে হ্রাস, এটাই ডেবিট ক্রেডিট, একদম ইজি। এখন তোমাদের কাছে যারা আমার ক্লাসগুলো ফলো করতেছে তাদের কাছে একদম ইজি। কিন্তু পিউ ট্রেডার্সের জুলাই মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধনের উপরে যে জিনিসগুলো ইফেক্ট করে সেগুলো যোগ বিয়োগ করবা, মানে এ ইকুয়াল এল প্লাস ওই আছে না, এই যে এ ইকুয়াল এল প্লাস ওই, যেটা মানে এই ওইয়ের উপরে যতগুলো প্রভাব ফেলবে এই ওই নিয়ে আমরা কাজ করবো, এটাই হচ্ছে তোমার মালিকানা সত্ত্ব। ক্লিয়ার? চলো আমরা ম্যাথটা সলভ করি। তাহলে দেখো, লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ নির্ণয়, আমরা লিখলাম তারিখ, বিবরণ, টাকা, টাকা। ক্লিয়ার? এখন 2017 যদি হয়, জুলাই মাসে তো তার ব্যবসা শুরু নাকি। এখন লেনদেন নয় কত কত তারিখে? আমরা প্রথমে দেখতেছি 8 তারিখে একটা লেনদেন নাই, সেটা আছে, সেটা হচ্ছে কি বলছে, ধারে 85,000 টাকা পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। তার মানে লিখলাম হচ্ছে ধারে পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। লেখার অবস্থা খুবই বাজে, আঙ্গুল ভাঙা একেবারে, মানে কলম ধরতেই কষ্ট হচ্ছে। 85,000 টাকা, তবুও তোমাদের জন্য ক্লাসগুলো আপডেট দিতেছি, তোমাদের পরীক্ষার আগে যেন আমি সবগুলা ক্লাস তোমাদের দিতে পারি সেই চিন্তা নিয়ে মূলত ক্লাসগুলো রেকর্ড করতেছি। 15 মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো, এটাও লেনদেন না, ঠিক আছে। তার মানে আমি লিখতে পারি কর্মচারী, এক সংক্ষেপে যদি লিখি কর্মচারী নিয়োগ। কর্মচারী নিয়োগ করতে তো কোনো টাকা লাগে না নাকি, মানে কোনো লেনদেন হয় নাকি, বেতন দিলে হচ্ছে লেনদেন হয়, ঠিক আছে, করা হলো। কত টাকার? তার বেতন হচ্ছে 15,000 টাকা। তো এখন তো দেয় নাই, এজন্য হচ্ছে আমরা আমাদের হেডলাইনে কিন্তু লেনদেন নয় এমন ঘটনা, তাহলে 85 আর 15 হচ্ছে 1 লক্ষ।
শেষ। এবার খ দেখো, খ বলছে পিউ ট্রেডার্সের জুলাই মাসের লেনদেনের কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তো আমরা লিখি কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। কেমন? কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। এখানে তারিখ, এটা হচ্ছে পক্ষ বা হিসাব, আর এটা হচ্ছে ডেবিট ক্রেডিট। ঠিক আছে, আর এখানে হচ্ছে টাকা, আর এখানে হচ্ছে কারণটা লিখবা তোমরা। কেমন? তো ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমাদের মূল সূত্র হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ওই। এটা তোমরা পেন্সিল দিয়ে এখানে লিখে রাখবা বোঝার জন্য, বুঝিয়ে বুঝিয়ে করবা, তাহলে আর অঙ্ক সমস্যা হবে না। আর এটা পেন্সিল দিয়ে লিখে রাখবা সম্পদ আর হচ্ছে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, আর আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে হবে ক্রেডিট, আর যদি হ্রাস পায় সেক্ষেত্রে হয়ে যাবে ডেবিট। ঠিক আছে, তাহলে 2017 শুরু করো। জুলাই মাসেই তো না, জুলাইয়ের 1 তারিখ থেকেই শুরু। তাদের 1 তারিখেই সে বিজনেস শুরু করছে। 1 তারিখে কি বলছে দেখো, জুলাই 1,20,000 টাকা এবং 70,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করছে। ঠিক আছে, তাহলে এই পণ্যটা কি? পণ্য নামে কোনো হিসাব হয় না, ক্রয় নামে হিসাব হয়। ঠিক আছে, এখন তোমারও বুঝতে হবে নগদ টাকা আনছে একটা জিনিস, ব্যবসায়ী নগদ টাকা ইনভেস্ট করছে, আবার ক্রয় মানে ওই যে পণ্য নিয়ে আসছে, এটাও তো একটা ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তাহলে দুইটা ইনভেস্টমেন্ট আমরা পাইছি। এই দুইটা মিলাইয়া কিন্তু তার কি, এই দুইটা মিলাইয়া হচ্ছে তার মূলধন। ঠিক আছে, তাহলে আমরা লিখি নগদান হিসাব। তাহলে বৃদ্ধি পাইছে কি কি? নগদ টাকা বৃদ্ধি পাইছে। নগদ টাকা একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তার মানে নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট। কেমন? কত টাকা? 1,20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এটা হচ্ছে তার টাকা। আর বিনিময় হচ্ছে পণ্য নিয়ে আসছে, তো পণ্য নামে কোনো হিসাব হয় না। পণ্যের বিপরীতে আমরা লিখলাম হচ্ছে ক্রয় হিসাব, যেহেতু পণ্যটা ক্রয়ের মাধ্যমে সৃষ্টি হয়। ঠিক আছে, তাই ক্রয় হিসাব ডেবিট। ঠিক আছে, আর এই দুইটা জিনিস কিন্তু ডেবিট, এই দুইটা জিনিসই প্রতিষ্ঠানে নিয়ে আসছে। তাহলে এই দুইটা জিনিস মিলাইয়া দুইটার যদি আমরা সম্পদ হিসেবে কাউন্ট করি তাহলে এ ইকুয়াল এল প্লাস ওই। তো এল তো নাই, কোনো দায় নাই, তার দায় নিয়ে আসে নাই, তাহলে পুরোটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে মূলধন কত? সে ব্যবসায় কত টাকা বিনিয়োগ করছে? মোট দেখো, বিনিয়োগ করছে 1,20,000, আর ক্রয় হিসাবে কত ছিল? 75,000। এই দুইটা মিলাইয়া হচ্ছে 1,95,000 টাকা তার মূলধন হিসাবে আনছে। তাহলে মূলধনটা হচ্ছে ক্রেডিট। এখন কারণ তো তোমরা লিখতে পারবা, নগদান হিসাব ডেবিট কেন হয়েছে? সম্পদ বৃদ্ধি পাইছে এই জন্য। কেমন? আর এই যে ক্রয়টা কি? ক্রয়টা একটা ব্যয় ছিল, মানে খরচ, তো ক্রয় ব্যয় বৃদ্ধি, বিনিময়ে এই টাকাটা কি? মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। ঠিক আছে, এই তো, না বোঝার কিছু নাই। উপরে জাস্ট এটা পেন্সিল দিয়ে লিখবা আর বুঝবা, আর বুঝে বুঝে অঙ্কটা সলভ করবা। ঠিক আছে, ফোনের চার্জ একেবারে সীমিত। তারপরে আসি আমরা জুলাই 4 তারিখে। 4 তারিখে কী হয়েছে দেখো, 4 তারিখে হয়েছে নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র জিনিসটা কি? সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইছে ডেবিট। ক্রয় করছে কি দিয়ে? নগদ টাকা দিয়ে। তাহলে নগদ টাকাও সম্পদ ছিল, তাহলে একটা সম্পদ চলে গেছে, আরেকটা সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে কি হবে, মানে একটা সম্পদ চলে গেছে, আসছে, আসবাবপত্র আসছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, নাকি? বৃদ্ধি পাইছে এই জন্য ডেবিট।
বিনিময়ে আরেকটা সম্পদ চলে গেছে, কোনটা? নগদান হিসাব। তাহলে নগদান হিসাব কি হবে? ক্রেডিট নাকি? এখন ডেবিট কার্ড মিলাও, কত টাকা? ৬৬,০০০ টাকা। কি হয়েছে? সম্পদ বৃদ্ধি পাইছে একটা, বিপরীতে আরেকটা সম্পদ হ্রাস পাইছে নাকি? শেষ। তারপরে তারিখ কত? তারপর হচ্ছে ৮ তারিখ, কিন্তু লেনদেন না, সো সেটা আসবে না, আমাদের শুধু লেনদেনগুলো বলছে। ১২ তারিখ, ১২ তারিখ কি বলছে? নগদে ৩০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো, নগদ টাকায় ক্রয় করছে, তার মানে ক্রয় করছে, ক্রয় জিনিসটা একটা খরচ, বৃদ্ধি পাইছে, ডেবিট হয়েছে। নগদ টাকা দিয়ে কিনছে, নগদ টাকার সম্পদ চলে গেছে, সেক্ষেত্রে ক্রেডিট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ক্রয় হিসাব ডেবিট, বিপরীতে নগদ টাকায় কিনছি আমি, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? ৩০,০০০ টাকা। ৩০,০০০। ক্রয়ের ফলে কি হয়েছে? ব্যয় বৃদ্ধি পাইছে নাকি? সরি, ব্যয় বৃদ্ধি। আর নগদান সম্পদ কমছে না বাড়ছে? ক্রয়ের ফলে সম্পদ হ্রাস পাইছে নাকি? নগদ টাকা একটা সম্পদ ছিল, সেই সম্পদটা ক্রয় করার ফলে হ্রাস পাইছে। তারপর হচ্ছে ১৫ তারিখ কিন্তু লেনদেন না, তাহলে ২০ তারিখে আমরা যদি চলে যাই, ২০ তারিখ দেখো, ব্যবসায়ের প্রয়োজনে মণিহারি ক্রয় করে নগদ ৮,০০০ টাকা প্রদান করছে। তাহলে যদি নগদ ৮,০০০ টাকা সে প্রদান করে, মানে মণিহারি ক্রয় করছে, জিনিসটা কি? মণিহারি। মণিহারি আমার জন্য কি? মণিহারি একটা খরচ, ঠিক আছে? মণিহারি হচ্ছে ব্যবসায় দৈনন্দিন যা যা লাগে, যে খাতা, কলম, পেন্সিল, এগুলো হচ্ছে মণিহারি, ঠিক আছে? তাহলে এগুলা একটা খরচ, তাহলে আমি লিখতে পারি মণিহারি। খরচ যদি বৃদ্ধি পাইছে নাকি? খরচ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, তাহলে মণিহারি হিসাব ডেবিট নাকি? বিনিময়ে কিসের বিনিময়ে কিনছে? নগদ টাকায়, নগদ টাকা পে করছে বলছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। ক্লিয়ার? কত টাকা? ৮,০০০ টাকা। কি হয়েছে? মণিহারি হিসাবটা কি? ব্যয়, তাহলে ব্যয় বৃদ্ধি। তারপর হচ্ছে সম্পদ হ্রাস পাইছে না? বুঝতেছ না? তারপরও কে কে তারা কমেন্টে হাত তোলো, ঠিক আছে? হাত তুলতে পারবা? কমেন্টে হাত তোলো। ২৫ তারিখ দেখো, ২৫ তারিখ বলছে চেক দ্বারা বিক্রয়, মানে হচ্ছে বিক্রয় করার পরে সে ফলে একটা চেক পাইছে, ব্যাংকে টাকাটা পাইছে, তাহলে বিক্রয় জিনিসটা আমার জন্য আয় বৃদ্ধি পাইছে, মানে ক্রেডিট, তার মানে বিক্রয় হিসাব ক্রেডিট। আর একটা আমার ডেবিট লাগবে নাকি? তো এখন কি পাইছি আমি? টাকাটা কিভাবে পাইছি? টাকাটা নগদে পাইছি, তাহলে নগদান হিসাব হতো, আর নগদে পাই নাই, বলছে যে চেক পাইছি, তার মানে চেক মানে ব্যাংক পাইছি, তার মানে ব্যাংকে টাকা পাইছি, তাহলে ব্যাংক হিসাবটা আমার বাড়বে নাকি? ব্যাংক হিসাব ডেবিট হবে। আর বিনিময় হচ্ছে বিক্রয় হিসাব, মানে বিক্রয়ের ফলে আমার টাকাটা আসছে, বিক্রয় হিসাব ক্রেডিট, মানে আয় বৃদ্ধি পাইছে নাকি? কত টাকা? ৮০,০০০। এখন এখানে লিখতে পারো ব্যাংক হিসাব মানে সম্পদ বৃদ্ধি পাইছে তোমার নাকি? ব্যাংকে টাকা আসছে, সম্পদ বৃদ্ধি। বিপরীতে বিক্রয়, বিক্রয়টা কি? একটা আয় কি পাইছে? বৃদ্ধি না হ্রাস পাইছে? আয় বৃদ্ধি পাইছে নাকি? তারপরে দেখো ৩০ তারিখ, মালিক কর্তৃক উত্তোলন।
আচ্ছা, উত্তোলন। উত্তোলন জিনিসটা কি? উত্তোলন জিনিসটা তোমার এই মালিকানা সত্ত্বকে কি করে দেয়? হ্রাস করে দেয়। এখন মালিকানা সত্ত্ব মানে আমি যদি উত্তোলন করি, তার মানে আমার মূলধন ব্যবসা থেকে কমে যাচ্ছে। তাহলে মালিকানা সত্ত্ব যদি বাড়তো, সেই ক্ষেত্রে ক্রেডিট হইতো। এখন উত্তোলন করার ফলে চলে গেছে, মানে মালিকানা সত্ত্ব কমে গেছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? এটা ডেবিট হয়ে যাবে। তার মানে উত্তোলন হিসাব ডেবিট। বিপরীতে এই জিনিসটা আমার কোথায় থেকে গেছে? মানে নগদ টাকা থেকে চলে গেছে, নাকি নগদ টাকা উত্তোলন করছে না? তাহলে নগদ টাকা একটা সম্পদ ছিল, তো সম্পদটাও কমে গেছে। সম্পদ কমে যাওয়াতে সম্পদ হয়ে যাবে ক্রেডিট। ঠিক আছে, বাড়লে ডেবিট হইতো, এখন যেহেতু কমে গেছে ক্রেডিট হবে। আর মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হইতো, এখন যেহেতু উত্তোলনের মাধ্যমে কমে গেছে সেহেতু এটা ডেবিট হবে। তাহলে আমরা লিখতে পারি উত্তোলন হিসাব ডেবিট, আর বিনিময় হচ্ছে নগদ টাকা উঠাইছে, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 5,750। 5,750। এই তো কি হয়েছে? উত্তোলনের মাধ্যমে কি হয়েছে? মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে নাকি? মালিকানা সত্ত্ব হ্রাস, আর নগদান হিসাব মানে সম্পদ হ্রাস পাইছে। এই তো শেষ তোমার ডেবিট কার্ড নির্ণয় করা। বুঝো নাই কে কে? যদি না বুঝে থাকো, কোন জায়গায় বুঝো নাই এটা কমেন্ট করো। ঠিক আছে, এখন আমরা গ কোশ্চেনটা দেখি। গ কি বলছে তোমাদের? গ বলছে মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়, তো আমরা একটা চক টেনে নিই। দেখো, তারিখ, আর এখানে হচ্ছে বিবরণ, এখানে হচ্ছে টাকা। টাকা 2017 জুলাই। এখন যেটা হচ্ছে যেই লেনদেনগুলো মালিকানা সত্ত্বের উপরও প্রভাব ফেলবে, শুধু সেগুলো আমরা কাউন্ট করব। এখন 1 তারিখে দেখো, মানে মূলধনের উপরে, এটা মনে রাখবা হচ্ছে ওই, মানে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তো ওইয়ের উপাদান কি কি? ওইয়ের উপাদান হচ্ছে তোমার সি, মানে মূলধন, এটার সাথে ইনকাম যোগ হবে, আর হচ্ছে এক্সপেন্স বিয়োগ হবে, আর উত্তোলন থাকলে বিয়োগ হবে। ক্লিয়ার? তাহলে 1 তারিখে এটা নিয়ে কোনো ঘটনা আছে কিনা, মানে মূলধনের উপর ইফেক্ট করছে? হ্যাঁ, অবশ্যই করছে। কি করছে দেখো, 1 তারিখে হচ্ছে জুলাইয়ের 1 তারিখে নগদ টাকা আসছে, আর হচ্ছে পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে। দুইটা মিলাই কিন্তু কি মূলধন আনায়ন নাকি? মানে মূলধন আসছে প্রতিষ্ঠানে, তার মানে মূলধন আনায়ন। মূল কথা হচ্ছে মূলধন আনায়ন, মানে এই টাকা নিয়ে সে বিজনেস শুরু করছে। 1,20,000 টাকা যদি আমরা এখানে ব্র্যাকেটে লিখি, 1,20,000 টাকা ছিল নগদ টাকা, আর পণ্য আনছে 75,000 টাকা নাকি? 75,000। দুইটারে যদি আমরা একটু যোগ করি, 1,20,000 প্লাস 75, 1,95,000। ঠিক আছে, জুলাইয়ের 1 তারিখে এই যে এই পণ্যদ্রব্য যে নিয়ে আসছে, এটা কিন্তু ক্রয় হিসাব ছিল। তাহলে ক্রয় যদি করে, সেক্ষেত্রে কি হয়? ক্রয় একটা খরচ, এটা কি করে? মূলধনকে প্রভাবিত করে। তার মানে ক্রয় হিসাব বা পণ্যদ্রব্য আমরা কি করতে পারি? পণ্যদ্রব্য মাইনাস করব মূলধন থেকে। কত? 75,000 টাকা নিয়ে আসছে। ঠিক আছে, এটা মাইনাস দিলাম। ঠিক আছে, আমরা একসাথেই করব, শুধু মাইনাসগুলো মাইনাস, প্লাসেরগুলো প্লাসে রেখে দেব। তারপরে দেখো জুলাইয়ের 4 তারিখে, 4 তারিখে বলছে 66,000 টাকার আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় করার ফলে কি হয়েছে দেখো, একটা সম্পদ আসছে আর একটা সম্পদ চলে গেছে। তার মানে মূলধন, মানে ওইয়ের উপরে কোনো প্রভাব পেলে নাই। ঠিক আছে, তার মানে এটা আসবে না। আর 8 তারিখ তো কোনো লেনদেনে না, সেটা তো এমনি আসবে না। 12 তারিখ দেখো, নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো। আচ্ছা, পণ্য ক্রয় করছে, এই পণ্য ক্রয়টা কি? ক্রয় একটা খরচ নাকি? তাহলে এই মূলধন থেকে কমে যাবে। তাহলে এটা হচ্ছে 12 তারিখ বিয়োগ আবারও পণ্য ক্রয় নাকি? পণ্য ক্রয় কত টাকা? 30,000 টাকা। এটা কি মূলধন থেকে কমছে না বাড়ছে?
খরচ হলে কমে যায়, লেস হয়, কেমন কমে ইএক্স। আর তারপরে দেখো 15 তারিখ তো লেনদেন না, সেটা আসবে না। আর 20 তারিখ দেখো ব্যবসায়ের প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান করা হলো। তাহলে এখানেও একটা জিনিস মানে খরচ হয়েছে। কি খরচ হয়েছে? মণিহারি বাবদ খরচ হয়েছে। তাও এই মণিহারিটা একটা খরচ, এক্সপেন্স কমে যাবে। তার মানে মণিহারি ক্রয় করছি, সেটা আমার মালিকানা সত্ত্বকে কমিয়ে দেবে। ক্লিয়ার? কত টাকা? 8,000 টাকা। ঠিক আছে, যেগুলা কমাচ্ছে মানে হচ্ছে বিয়োগ হচ্ছে, সেগুলোকে আমরা ব্র্যাকেট দিয়ে প্রমাণ করতেছি, মানে লিখতেছি, ইন্ডিকেট করতেছি। আর যেগুলো হচ্ছে প্লাস হবে সেগুলোকে আমরা কোনো ব্র্যাকেট ট্যাকেট দিচ্ছি না, এমনিতে প্লাস অবস্থায় রাখছি। ক্লিয়ার? হিসাব বিজ্ঞানে ব্র্যাকেট দেখবা মানে এটা হচ্ছে মাইনাস ফিগার, এটা সবসময় মনে রাখবা। 25 তারিখ বলছে চেক দ্বারা বিক্রয়। আচ্ছা, চেক দ্বারা বিক্রয় কি একটা? বিক্রয় একটা আয়, তার মানে এই যে আয়, ইনকাম যদি হয় সেটা কি হয়? প্লাস হয় নাকি? ইনকাম হলে প্লাস হয়, তার মানে হচ্ছে এটা যোগ হবে, এটা হচ্ছে বিক্রয়। তার মানে চেক দ্বারা বিক্রি করছে। আচ্ছা, এটা চেক লিখি, চেক দ্বারা বিক্রয়। চেক দ্বারা বিক্রয় কত টাকা? 80,000 টাকা। ঠিক আছে, এটা যেহেতু প্লাস, এর জন্য আমরা এটাকে ব্র্যাকেট দিচ্ছি না, প্লাসে রাখছি। মানে আয় তো যোগ হয় নাকি, মূলধনের সাথে আয় বাড়ে আর খরচ হলে কমে। মালিক কর্তৃক উত্তোলন। আচ্ছা, উত্তোলন করছে, তাহলে উত্তোলনটা কি হয়? মূলধন থেকে কমে না বাড়ে? এই যে ড্রয়িংস, উত্তোলন মানে হচ্ছে ড্রয়িংস কি করে? বিয়োগ হয়, মূলধন থেকে কমে যায়। তাহলে উত্তোলন কত টাকা? 5,750। এটা বিয়োগ হবে, এই জন্য হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিছি। এখন আমরা সহজে, তুমি চাইলে প্রত্যেক লাইনে লাইনে হিসাব করে করে টেনে টেনে বের করতে পারো, এত পেন নেওয়ার দরকার নাই, একসাথে করে ফেলবা এভাবে লিখে। তাহলে 1,95,000, আর এটা থেকে বিয়োগ মানে এটা হচ্ছে প্লাসের, এখন হচ্ছে মাইনাসের 75,000। ঠিক আছে, তাহলে -75, আবারও -30, সরি -30 দিলা, আবারও -8, তাহলে -8,000, সরি 30 -8,000, আবার এখন হচ্ছে প্লাসের 80,000, তাহলে +80 দাও, +80, আবার মাইনাসের 5,750, 5,750। ঠিক আছে, তাহলে টোটাল আমার মূলধন দাঁড়াইল কত? 1,56,250। এই টাকা হচ্ছে আমার সমাপনী, মানে হচ্ছে বছর শেষে, মাস শেষে মালিকানা সত্ত্ব। তার মানে মাস যেটা শেষে হয় সেটাকে আমরা কি বলতে পারি? সমাপনী নাকি? সমাপনী মালিকানা সত্ত্ব। এই তো তোমাদের 5 নং কোশ্চেন সলভ হয়ে গেল। এই হচ্ছে ক্লাসগুলো, তোমরা ক্লাসগুলো ফলো করো, তোমাদের জন্য কত উপকার হবে সেটা বলার বাইরে আশা করি। আর তুমি বাংলাদেশের কোন জেলা থেকে এবং কোন স্কুল থেকে দেখছো সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিবা, যখনই দেখো তখনই জানিয়ে দিবা। আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করবা। আর ক্লাসটা অবশ্যই তোমার বন্ধুর সাথে শেয়ার করে দেবে। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।